সব কিছু ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ ব্যবসা শিক্ষা শ্রেণীর আমাদের আজকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আমি তোমাদের সকলকে ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমার আজকে প্রথম দেখা এবং পরিচয়। আমি আবু সালেম মোহাম্মদ নাঈমউদ্দিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। তোমাদের ইতিমধ্যে আরও কয়েকটি ক্লাস হয়েছে। আজকে আমরা গত ক্লাসও তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ব্যবস্থাপনা অংশ যেটি অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসটি গত ক্লাসে হয়েছে। আমাদের সহকারী অধ্যাপক সালমা ম্যাডাম উনি ক্লাসটি নিয়েছেন। ওনার ধারাবাহিকতায় আমি পরবর্তী ক্লাসে আজকে অগ্রসর হব। তার আগে তোমাদের সাথে আমি দু একটি জরুরি কথা বলে নিতে চাই। আমি এই কলেজে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছি, সেই 2001 সাল থেকে। আমার এই কলেজের শিক্ষকতার অভিজ্ঞতা এবং বাংলাদেশের আরও কয়েকটি অন্যান্য কলেজে যে শিক্ষকতার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে আমি যেটা বলছি যে তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেটাকে তোমাদের পুরোপুরি অনুসরণ করতে হবে এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত যে সকল বই রয়েছে সেই বইয়ের আলোকে সেই বইগুলোকে অনুসরণ করে তোমাদেরকে পড়াশোনাটা করতেই হবে। এই মুহূর্তে আমি তোমাদের বলবো না কলেজে আসার জন্য, সেটা সম্ভব নয়। আমার অভিজ্ঞতা বলে যে সমস্ত ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাস করত, প্রতিটা ক্লাসে উপস্থিত থাকতো এবং যারা পড়াশোনার প্রতি মনোযোগী ছিল তারাই কিন্তু সফলকাম হতে পেরেছে। পরবর্তীতে তারা উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পেরেছে এবং তার পরবর্তীতে তারা ভালো নিজের একটা অবস্থান করে নিতে পেরেছে। সেটা তার চাকরি অথবা চাকরি বিক্রির ক্ষেত্রে, বিসিএসের ক্ষেত্রে তারা করতে পারছে। তাই যাই হোক, এই যেহেতু করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে তোমাদের পক্ষে কলেজে আসা সম্ভব নয়, কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছেন অনলাইনের ভিত্তিতে ক্লাস নেওয়ার জন্য, আমরা শিক্ষকরা চেষ্টা করছি এভাবে ক্লাস নিতে। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা আমাদের ক্লাসগুলোতে সংযুক্ত হবে এবং স্যাররা ক্লাসে যে পাঠটা তোমাদের দিচ্ছেন সেটি যথাযথভাবে অনুসরণ করার চেষ্টা করবে এবং বাসায় বেশি বেশি করে সেই পড়াগুলো পড়তে থাকবে। তোমাদের প্রস্তুতি তোমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা শুধু তোমাদের গাইডলাইন দেব, তোমাদেরকে সহযোগিতা করব আমাদের অবস্থান থেকে। তোমাদের নিজেদের যে কাজটি পড়াশোনা সেটা করতেই হবে। তাহলে আমরা আশা করি আমাদের এই বিরূপ পরিস্থিতির মাঝেও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছ। মাধ্যমিক স্তর অতিক্রম করার পর উচ্চ মাধ্যমিক শ্রেণীর সময়টিও খুব বেশি নয়, সিলেবাসও খুব বেশি বড় আমার কাছে তা মনে হয় না। তো এই স্বল্প সময়ের মধ্যে 2 বছরের মধ্যে তোমাদের যে সিলেবাস, আমি আশা করি সেটা পুরোপুরি তোমরা কভার করতে পারবে এবং আমাদের এই ম্যানেজমেন্ট বিষয় সহ অন্যান্য সকল বিষয়, বাংলা, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, তোমাদের অর্থনীতি বা পরিসংখ্যান যার যে বিষয় আছে, ফিনান্স, ব্যাংকিং, এগুলো ভালো করে পড়বে। আশা করি তোমরা সফলকাম হতে পারবে। তোমরা ইতিমধ্যে জেনেছ ব্যবস্থাপনা কাকে বলে। নিশ্চয়ই আগের ক্লাসে তোমাদের ম্যাডাম সেটা পড়িয়েছেন। ব্যবস্থাপনা একটি, আমরা বলতে পারি এটা একটি সামাজিক প্রক্রিয়া
সমাজের যে সকল লোকজন আছে, বিশেষ করে প্রতিষ্ঠান পরিচালনার জন্য, প্রতিষ্ঠানে কার্যক্রম করার জন্য, অর্থাৎ এখানে প্রতিষ্ঠানে যারা জড়িত তারা এই সমাজেরই অংশ। প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটি প্রক্রিয়া, প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি কৌশল, কতগুলো কাজ, এগুলোর নামে কিন্তু ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য, প্রতিষ্ঠানের লক্ষ্যটাকে অর্জন করার জন্য, সেই লক্ষ্যটা কীভাবে অর্জন করতে হবে, ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি সেই লক্ষ্যটা যথাযথভাবে এবং কার্যকরভাবে অর্জন করার জন্য প্রতিষ্ঠানের কতগুলো কাজ করার নাম হলো ব্যবস্থাপনা। সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা যখন কাজটি করব, সেখানে আমাদের প্রতিষ্ঠানে যে সকল সম্পদ রয়েছে সেগুলোকেও আমার যথাযথভাবে ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে। তাহলে আমরা পরিপূর্ণভাবে সংজ্ঞাটা যদি আলোচনা করি, আমরা বলতে পারবো এইভাবে: ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য যথাযথভাবে এবং কার্যকরভাবে অর্জনের জন্য প্রতিষ্ঠানের যে সকল সম্পদ রয়েছে সেই সম্পদকে কাজে লাগিয়ে, এই সম্পদগুলো কী কী? সম্পদগুলো হলো মানব সম্পদ, বস্তুগত সম্পদ, অর্থগত সম্পদ, তথ্যগত সম্পদ, হিউম্যান রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স, ফিনান্সিয়াল রিসোর্স অ্যান্ড ইনফরমেশনাল রিসোর্স। এই রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে পরিকল্পনা করা, সংগঠন করা, কর্মসংস্থান করা, নিয়ন্ত্রণ করা ইত্যাদি কাজকে আমরা কি বলি? ব্যবস্থাপনা বলি। যাই হোক, এই ক্লাসগুলো, এই পড়াগুলো আগেই হয়েছে। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব ব্যবস্থাপনার সেই কাজগুলো কী, ব্যবস্থাপনার কার্যাবলী। ব্যবস্থাপনার কার্যাবলী বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তা আমরা সকলের এই কার্যাবলীর বিভিন্ন মনীষীদের ব্যাখ্যার আলোকে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনার কাজ হলো: 1 পরিকল্পনা, 2 সংগঠন, 3 কর্মসংস্থান, 4 নির্দেশনা, 5 প্রেষণা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। এই 7টি কাজ হলো ব্যবস্থাপনার অন্যতম কাজ। এই কাজগুলো করতে হয়। কারা করেন? ব্যবস্থাপকরা করেন। কী জন্য করেন? তারা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য। এবং এই কাজগুলো যদি করে তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য যথাযথভাবে অর্জন করা যাবে এবং কার্যকরভাবে, ইফেক্টিভলি অ্যান্ড ইফিশিয়েন্টলি এই লক্ষ্যগুলো অর্জন করা যাবে। এই কাজগুলো করে প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আছে সেগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জন করতে হয়। আমি আগে বলেছি সম্পদগুলো কী কী? মানব সম্পদ অর্থাৎ শ্রমিক কর্মচারী যারা আছে তারা, বস্তুগত সম্পদ, কাঁচামাল, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি হলো ফিজিক্যাল রিসোর্সেস, বস্তুগত সম্পদ, হিউম্যান রিসোর্স, শ্রমিক কর্মচারী যারা, এবং আরেকটা রিসোর্স আছে আমরা বলছি কি অর্থগত সম্পদ, যেটাকে আমরা মূলধন বলি, ক্যাপিটাল বলি। আরেকটা রিসোর্স হলো ইনফরমেশন। বর্তমান আধুনিক যুগে তথ্য ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান সফলকাম হতে পারে না। তথ্য সংগ্রহ করতে হয়, ভোক্তাদের চাহিদা কেমন, রুচির পরিবর্তন কিভাবে হচ্ছে, প্রতিযোগী প্রতিষ্ঠান কারা আছে, কাঁচামালের উৎস কোথায় কোথায়, মূলধন কোথা থেকে সংগ্রহ করা যাবে, চাহিদার পরিবর্তন কিভাবে হচ্ছে, কীরকম হচ্ছে, এই তথ্যগুলো যদি একটা প্রতিষ্ঠান সংগ্রহ করতে পারে, জানতে পারে এবং সেই তথ্য বিশ্লেষণের মাধ্যমে তারা যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কিন্তু তারা লক্ষ্য অর্জন করতে পারবে ইফেক্টিভলি অ্যান্ড ইফিশিয়েন্টলি, সফল, দক্ষতার সহিত এবং কার্যকরভাবে। যাই হোক, আমরা মূল আলোচনায় এসে যাই। পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই কাজগুলো হলো ব্যবস্থাপনার মূল কাজ। প্রথমে আসো পরিকল্পনা, ইংরেজিতে বলা হয় প্ল্যানিং। পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং হলো ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটি কি 1 নম্বরের প্রথম কাজ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এই পরিকল্পনার উপর ভিত্তি করে, কেন্দ্র করে ব্যবস্থাপনার অন্যান্য কাজ যেমন সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, সবগুলো কিন্তু এই পরিকল্পনাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই পরিকল্পনা আলোকেই অন্যান্য কাজগুলো সম্পাদিত হয়ে থাকে। এই জন্য এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ বলছি এবং প্রথম কাজ বলছি।
তার অর্থ এই নয় যে এই কাজগুলো গুরুত্বপূর্ণ নয়, এগুলোও গুরুত্বপূর্ণ। সংগঠন, কর্মসংস্থান সব কাজেই ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পরিকল্পনা। পরিকল্পনা কি? পরিকল্পনা বলতে আমরা বুঝি ভবিষ্যতে কি করা হবে, তার কেন করা হবে, ভবিষ্যতে কি করা হবে, কেন করা হবে, কোথায় করা হবে, কিভাবে করা হবে ইত্যাদি আগে থেকে ঠিক করে রাখার নামই হলো পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যৎ কাজের একটি পূর্বনির্ধারিত নকশাকে আমরা বলি পরিকল্পনা। ভবিষ্যতের কাজে যে পূর্বনির্ধারিত নকশা সেটাকে আমরা কি বলি? পরিকল্পনা। ভবিষ্যতে কি করা হবে, কেন করা হবে, কোথায় করা হবে, কিভাবে করা হবে, কার দ্বারা করা হবে, এগুলা সব আগে থেকে ঠিকঠাক করে রাখার নাম হলো পরিকল্পনা। অর্থাৎ ম্যানেজার, একজন ব্যবস্থাপক কি করবে সেটা সে আগে থেকেই ঠিক করে রাখবে, এটার নাম হলো পরিকল্পনা। যেমন তোমরা আগামী শীতে একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষার ছাত্রছাত্রীরা সবাই একত্রিত হয়ে একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে যাওয়ার চিন্তা করছ। কোন একটি ঐতিহাসিক স্থান যেখানে গেলে তোমরা সারাদিন ঘুরবে, ওই এলাকার দেখবে, ওখানকার অবস্থা সম্পর্কে জানবে, ওই ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে পারবে, তোমাদের জ্ঞানের পরিধি বাড়বে, মনের আনন্দ বাড়বে। একটি দিন তোমরা সবাই আনন্দে কাটাবে, আবার বিকালবেলা কলেজে ফিরে আসবে। এটাকে আমরা বলি শিক্ষা সফর। কোনো একটা ঐতিহাসিক স্থান, মনে করো কুমিল্লার ময়নামতি বৌদ্ধবিহার আছে, ময়নামতি, অথবা চট্টগ্রামের পতেঙ্গায় গেলা, অথবা সিলেটের জাফলং, তামাবিল, এই সমস্ত জায়গায় গেলে। তো এখানে কি হবে, এই যে একটা মাথায় চিন্তা করেছো ভবিষ্যতে কি করব, যে আগামী ডিসেম্বরে বা জানুয়ারিতে আমরা একটা কাজ করতে পারি, শিক্ষা সফরে যেতে পারি। কোথায় যাব, কি করব? শিক্ষা সফরে যাব। কোথায় যাব? মনে করো এখান থেকে সিলেটে মাধবকুণ্ড ঝর্ণা আছে, ওখানে যাবে। তাহলে সেটা একটা কোথায় যাবে, কেন যাবে? কেন যাবে? মনের আনন্দের জন্য এবং জ্ঞান অর্জনের জন্য। প্রকৃতির থেকে আমরা জ্ঞান অর্জন করব, এটাকে আমরা শিক্ষা সফর করি। শিক্ষাটা শুধু ক্লাসরুমে, শ্রেণীকক্ষে অথবা এরকম অনলাইনে সম্পূর্ণ হয় না, এটা পারিপার্শ্বিক আরও অনেক জায়গার থেকেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তাহলে আমরা শিক্ষা সফরে ছাত্রছাত্রীরা ওখানে যাব। কখন যাব? তা ওই যে আমি বললাম ডিসেম্বর মাসে অথবা জানুয়ারি, একটা ডেট ঠিক করলে ডিসেম্বরের 10 তারিখ, মনে করো শুক্রবার বন্ধের দিন হচ্ছে, সেদিন গেলাম। তাহলে কোথায় যাব, কীভাবে যাব? এখান থেকে ব্রাহ্মণবাড়ির থেকে সিলেট যেতে হবে কিভাবে? তা আমাদের দুইটা পথ আছে। ব্রাহ্মণবাড়ির থেকে আমরা সরাসরি ট্রেনের মাধ্যমে যেতে পারি, ট্রেনে করে, অথবা বাসে করে, একটা বাস ভাড়া করে নিয়ে সবাই মিলে ওই বাসে যেতে পারি। তাহলে আমরা ওখানে কখন যাব, কিভাবে যাব, কেন যাব, কজন স্টুডেন্ট যাব, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কিভাবে করব, সমস্ত কিছু আগে থেকে ঠিকঠাক করে রাখা, এটার নাম হলো পরিকল্পনা। আমরা আরও বিস্তারিত আলোচনা করতে গেলে আরও অনেক কিছু বিষয় আছে। যেমন আমি প্রথমে যেটা আলোচনা করতে গিয়ে বললাম যে চট্টগ্রামে যেতে পারি শিক্ষা সফরে, অথবা কুমিল্লাতে ময়নামতির ওখানে, অথবা সিলেট। এই যে অনেকগুলো বিকল্প আছে, বিকল্পের মধ্য থেকে কিন্তু যাচাই বাছাই করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা কি করি, সর্বোত্তম বিকল্প আমরা মনে করেছি যে আমাদের এখান থেকে সিলেটে যাওয়াটা সবচেয়ে সহজ হবে বা আমাদের জন্য সব অনুকূলে হবে। আমাদের যাতায়াত, অন্যান্য ব্যবস্থা, আনুষঙ্গিক বিষয়াদি সব কিছু মিলিয়ে। তাহলে ওই যে চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট, এই তিনটা বিকল্পের মধ্য থেকে আমরা একটা বিকল্প গ্রহণ করেছি এখানে। তো সেটা, এই বিকল্প গ্রহণ করার মাধ্যমে একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এটা পরিকল্পনা প্রণয়ন করতে গিয়ে বিভিন্ন ধাপ আছে, ওই ধাপের মধ্যে অনেকগুলো পরিকল্পনা থেকে সর্বোত্তম পরিকল্পনা গ্রহণ করতে হয়। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু এখানে আসছি যে পরিকল্পনা কী জিনিস, ভবিষ্যতে কি করা হবে, কেন করা হবে, কিভাবে করা হবে, কোথায় করা হবে। একটা প্রতিষ্ঠান তার একটা লক্ষ্য নির্ধারণ করে থাকে। প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্থাপিত হয়, অথবা সামাজিক
সমাজকে সেবা প্রদানের জন্য, সমাজের কল্যাণের জন্য, অন্যান্য কার্যক্রম করার জন্য তারা তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী যখন প্রতিষ্ঠান স্থাপন করে, তারা কোন ধরনের প্রতিষ্ঠান, তারা যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় অথবা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয়, যে প্রতিষ্ঠান তাদের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য অনুযায়ী তাদেরকে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। ওই লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে কি কি পণ্য উৎপাদন করতে হবে, কি কি সেবা উৎপাদন করতে হবে, কখন উৎপাদন করতে হবে, তাদের কতজন শ্রমিক কর্মচারী লাগবে, হ্যাঁ, তাদের সাংগঠনিক কাঠামো কীরকম হবে, তারা মূলধন কোথা থেকে সংগ্রহ করবে, তারা কারবার পরিচালনার নীতিমালাগুলো কী থাকবে, এগুলো সব আগে থেকে তৈরি করা হয়। ভবিষ্যতে কী করা হবে সেটা আগে থেকে তৈরি করার নামই পরিকল্পনা। এই জন্য আমরা বলছি এটা ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সর্বপ্রথম কাজ। পরে আছে সংগঠন। একটি প্রতিষ্ঠান পরিকল্পনা তৈরি করলো, তারা পণ্য উৎপাদন করবে, তারা ঔষধ উৎপাদন করবে অথবা টেক্সটাইল মিল একটা কাপড় তৈরি করবে। এখন তাদের পরিকল্পনার পর ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ হলো তাদেরকে সংগঠন তৈরি করতে হবে। সংগঠন কাকে বলা হয়? উপায় উপকরণকে একত্রিত করা, লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন উপায় উপকরণকে একত্রিত করা। যেমন একটা বিল্ডিং তৈরি করার জন্য ইট লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, বালি লাগবে। রাজমিস্ত্রি যে সেই বিল্ডিংটা বানাবে, ইঞ্জিনিয়ার যে সে পরিকল্পনা দিবে, আর্কিটেকচার সে বিল্ডিংয়ের ডিজাইন তৈরি করবে, বিভিন্নভাবে অনুমোদন নিয়ে সে কাজটি করবে। এখানে উপায় উপকরণকে একত্রিত না করলে লক্ষ্য অর্জন করা যাবে না। আমরা এই সংগঠন বলতে দুইটি বিষয় আছে, একটি হলো ব্যবসা সংগঠন, আরেকটি হলো ব্যবস্থাপনা সংগঠন। ব্যবসা সংগঠন মানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার জন্য উপায় উপকরণকে একত্রিত করা। আর ব্যবস্থাপনা সংগঠন যেটা, সেই সংগঠন বলতে আমরা বুঝি সংগঠন বলতে প্রতিষ্ঠানের কাজকে কি করব, আমরা প্রকৃতি অনুযায়ী ভাগ করব এবং প্রত্যেক বিভাগের জন্য দায়িত্ব এবং কর্তব্য কী, প্রত্যেক বিভাগের কাজগুলোকে কীভাবে পালন করবে, তাদের দায়িত্ব কী, কর্তব্য কী, সেগুলো নির্ধারণ করা এবং যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়া এবং তাদেরকে দায়িত্ব কর্তব্য বন্টন করে দেওয়া। এটার নামই হলো কি সংগঠন। ব্যবস্থাপনা সংগঠন মানে ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো তৈরি করা, অর্থাৎ প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করা। কাজের প্রকৃতি বললাম, একটি টেক্সটাইল মিলের কাজের বিভিন্ন ধরনের কাজের ধরন আছে। ওই প্রতিষ্ঠানটা লক্ষ্য অর্জন করার জন্য কাজের প্রকৃতি ভিন্ন ভিন্ন। যেমন প্রথমে তাদেরকে কাঁচামাল ক্রয় করতে হবে, সেটার কাজ একরকম। আবার কাঁচামালকে এখানে সুতা ক্রয় করা, এই সুতার থেকে কাপড় তৈরি করতে হবে, কাপড় তৈরির কাজ ভিন্ন রকমের। এই কাপড়গুলো আবার বিক্রি করতে হবে, এটাকে বলে বিপণন সংক্রান্ত কার্যাবলী, বিক্রয় সংক্রান্ত কার্য। তাহলে ক্রয় সংক্রান্ত কার্যাবলী আছে, কাঁচামাল ক্রয় করা, যন্ত্রপাতি ক্রয় করা। উৎপাদন সংক্রান্ত কাজ আছে, ওই যে কাপড় তৈরি করা। বিক্রয় সংক্রান্ত কাজ আছে। আবার প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সংক্রান্ত হিসাব বিভাগ একটা কাজ আছে। অর্থ বিভাগ, মূলধন কোথা থেকে সংগ্রহ করবে, এটা কাজ আছে। ওই টেক্সটাইল মিলে ম্যানেজার লাগবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগবে, শ্রমিক লাগবে, বিক্রয় কর্মী লাগবে, দারোয়ান, নাইট গার্ড, এগুলো লাগবে। এই যে বিভিন্ন স্তরের কর্মী প্রয়োজন হবে, এই কর্মীগুলোকে সংগ্রহ করা, এই কর্মীগুলার নিয়োগ দেওয়া, তাদের কার্যাবলী সম্পাদন করা, এগুলোর কাজ ভিন্ন। সেটাকে আমরা বলি কর্মী বিভাগ বা পার্সোনাল ডিপার্টমেন্ট অথবা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, মানব সম্পদ বিভাগ। তাহলে প্রতিষ্ঠানের কাজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে আমরা ভাগ করতে হবে। প্রত্যেক বিভাগের জন্য কী ধরনের কী যোগ্যতা সম্পন্ন কর্মীর প্রয়োজন তা নির্ধারণ করতে হবে এবং তাদের দায়িত্ব কর্তব্য কী সেটা নির্ধারণ করে তাদেরকে দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিতে হবে এবং তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। এটার নামই হলো কি সংগঠন, ব্যবস্থাপনা সংগঠন। আমি আবারও বলছি, একটি উদাহরণ দিই। যেমন আমি যদি উৎপাদন সংক্রান্ত কাজের জন্য একজন হিসাব রক্ষক নিয়োগ দিই, তাহলে কিন্তু হবে না। উৎপাদন সংক্রান্ত কাজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিস্ট যে
তাকে নিয়োগ দিতে হবে। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা যারা উৎপাদন কাজে শিখেছে, উৎপাদন কাজগুলো জানে, সেই ধরনের লোক নিয়োগ দিতে হবে। এখানে যদি আমি একজন হিসাব রক্ষক, হিসাব বিজ্ঞান থেকে যে পাশ করছে তাকে দিয়ে দিই, সে একটা যন্ত্রের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কাজটা বুঝবে, যন্ত্রের ত্রুটি বিচ্যুতি সমস্যা হলে সে পারবে না। আবার হিসাব বিভাগে যদি আমি একজন মার্কেটিংয়ের লোক নিয়োগ দিয়ে দিই, হিসাব বিভাগে যদি আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিয়ে দিই, সে হিসাবের কাজটি যথাযথভাবে করতে পারবে না। তাহলে প্রতিষ্ঠানের কাজকে প্রকৃত অনুযায়ী ভাগ করতে, অর্থ বিভাগ, শ্রমিক কর্মচারী বিভাগ, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, তারপরে প্রোডাকশন ডিপার্টমেন্ট, উৎপাদন বিভাগ, পারচেজিং ডিপার্টমেন্ট, ক্রয় বিভাগ, মার্কেটিং ডিপার্টমেন্ট, বিপণন বিভাগ, এই বিভাগ অনুযায়ী ভাগ করব। প্রত্যেকটা বিভাগের জন্য যে যেই কাজে উপযুক্ত তাকে সেই যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ দিতে হবে। এটা ব্যবস্থাপনার একটি মূল নীতি। নীতি হলো কি, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থাপন করা। যে যেই কাজের অভিজ্ঞ, দক্ষ, যোগ্য তাকে সেই কাজে নিয়োগ দিতে হবে। না হলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না, প্রতিষ্ঠান সফল হতে পারবে না। তাহলে ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ হলো সংগঠন। সংগঠন বলতে এখানে আমরা আলোচনা করছি ব্যবস্থাপনা সংগঠন। ব্যবস্থাপনা সংগঠন বিভিন্ন ধরনের হয়ে থাকে। সরলরৈখিক সংগঠন, লাইন অর্গানাইজেশন ইংরেজিতে বলে, লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন, সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন, ফাংশনাল অর্গানাইজেশন, কার্যভিত্তিক সংগঠন, আরেকটি সংগঠন আছে কমিটি সংগঠন, এবং ম্যাট্রিক্স অর্গানাইজেশন। এই যে 5 ধরনের সংগঠন রয়েছে, সংগঠন তৈরি করতে হবে। আবার যদি আমরা বলি ব্যবসায় সংগঠন, ব্যবসায় সংগঠন বলতে এক মালিকানা কারবার, গঠন প্রণালী ভিত্তিতে অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার, রাষ্ট্রীয় কারবার, সমবায় সমিতি, এগুলোর নাম হলো ব্যবসায় সংগঠন। ব্যবসায় সংগঠন। আর ব্যবস্থাপনা সংগঠন হলো প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে প্রত্যেক বিভাগের জন্য বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগের মাধ্যমে তাদের কার্যাবলী, দায়িত্ব, কর্তব্য তাদের কাছে অর্পণ করা, তাদের মধ্যকার সম্পর্ক স্থাপন করা, কে ঊর্ধ্বতন কে অধস্তন। সংগঠন যখন তৈরি করা হবে তখন আমরা কি করি, ঊর্ধ্বতন, এই যে একটা সংগঠন, যখন আমি এখানে একটা সরলরৈখিক সংগঠনের চিত্র অঙ্কন করি, তোমরা খেয়াল করো। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একটি সংগঠন কাঠামো। এটাকে যদি বলা হয় সরলরৈখিক সংগঠন, এটা আমরা সরলরৈখিক যখন আলোচনা করব তখন যাব। এখানে মনে করো জেনারেল ম্যানেজার, জিএম, আর তার উপরও থাকতে পারে শেয়ার হোল্ডার আছে, পরিচালক পর্ষদ আছে, পরিচালক পর্ষদ, বোর্ড অফ ডিরেক্টর আছে, তারপরে বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান আছে, তার উপরে বোর্ড অফ ডিরেক্টর আছে, চেয়ারম্যান আছে, হ্যাঁ, শেয়ার হোল্ডাররা আছে, এরকম আছে। তাহলে জেনারেল ম্যানেজার, তার অধীনে ম্যানেজার। একটি প্রতিষ্ঠানের কাজকে যদি আমরা প্রকৃতি অনুযায়ী ভাগ করি, তাহলে উৎপাদন বিভাগ, উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় বিভাগের ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, হ্যাঁ, শ্রমিক কর্মচারী, এটাকে বলা হয় পার্সোনাল ম্যানেজার, হ্যাঁ, এইচআরডি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, শ্রমিক কর্মী ব্যবস্থাপক, ফিনান্স ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক, তারপরে বিক্রয় ব্যবস্থাপক, এরা ম্যানেজার। এরা কারা? ম্যানেজার। তাহলে জেনারেল ম্যানেজারের অধীনে ম্যানেজার, ম্যানেজারের অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সহকারী ব্যবস্থাপক। তাহলে উৎপাদন ব্যবস্থাপকের অধীনে 2 জন সহকারী ব্যবস্থাপক। মনে করে এটা একটা কাল্পনিক একটা আমরা সংগঠন কাঠামো তৈরি করতেছি। উৎপাদন ব্যবস্থাপকের অধীনে 2 জন সহকারী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অধীনে সুপারভাইজার, 4 জন সুপারভাইজার, তার অধীনে এক একজন সুপারভাইজারের অধীনে মনে করো 8 জন করে করে লেবার বা শ্রমিক। তো একটি সংগঠন কাঠামোতে দেখো বিভিন্ন স্তরের, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা, বিভিন্ন স্তরে কর্মকর্তা রয়েছে। আমরা কি করেছি, প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী ভাগ করেছি। উৎপাদন একটি কাজ, ক্রয় একটি কাজ, বিক্রয় একটি কাজ, মানব সম্পদ ব্যবস্থাপনা, শ্রমিক কর্মচারী, হ্যাঁ, এটা একটি কাজ, অর্থ একটি কাজ বা হিসাব বিভাগ। এখানে কি বিক্রয় বিভাগ, বিক্রয় আমি আবার লিখি, হ্যাঁ।
তাহলে এই বিভিন্ন কাজকে প্রকৃত অনুযায়ী ভাগ করেছি। প্রত্যেক বিভাগের জন্য উৎপাদন কাজে যিনি অভিজ্ঞ দক্ষ, যার যে যোগ্যতা দরকার সেই ধরনের লোক নিয়োগ দিতে হবে। বিক্রয় কাজে মার্কেটিং থেকে যারা পড়াশোনা করছে এই ধরনের লোক নিয়োগ দিতে হবে, যাতে সে বিক্রয় সংক্রান্ত কাজগুলো ভালো বুঝতে পারবে। অর্থ সংক্রান্ত কাজে হিসাব বিজ্ঞানের বা অর্থনীতির লোকজনকে দিতে হবে। ক্রয় সংক্রান্ত কাজ, তাহলে উৎপাদন, ক্রয়, বিক্রয়, হিসাব বিভাগ, অর্থ বিভাগ এগুলোকে আলাদা আলাদা ভাগ করতেছি প্রকৃত অনুযায়ী। প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগ করতেছি। এখানে তাদের অধীনে উৎপাদন ব্যবস্থাপকের অধীনে উৎপাদন সহকারী ব্যবস্থাপক থাকতেছে, তার অধীনে সুপারভাইজার গণ আছে, তার অধীনে শ্রমিকগণ আছে। এইভাবে আমরা একটি সংগঠন কাঠামো তৈরি করি। তাহলে ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পরিকল্পনা, তার পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হলো সংগঠন। পরিকল্পনার পর আমাদেরকে সংগঠন তৈরি করতে হয়। সংগঠন বিভিন্ন রকম হয়ে থাকে: সরলরৈখিক সংগঠন, কার্যভিত্তিক রৈখিক উপদেষ্টা সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন, ম্যাট্রিক সংগঠন। এগুলো আমরা পরে আলোচনা করব। তারপরে আসো কর্মী সংস্থান। এখন মনে করো আমি টেক্সটাইল মিল তৈরি করব বলছিলাম না, টেক্সটাইল মিলের পরিকল্পনা করেছি। সেই অনুযায়ী আমরা টেক্সটাইল মিলে উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, মানব সম্পদ বিভাগ, অর্থ বিভাগ এগুলো আছে, বিভাগ তৈরি করেছি, সংগঠন তৈরি করেছি। এখন এই সংগঠনে দেখো তো জেনারেল ম্যানেজার 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন ম্যানেজার লাগবে। প্রতিটি বিভাগে যদি 2 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগে তাহলে 10 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগবে। সুপারভাইজার লাগবে প্রায় 8-10 জন, শ্রমিক লাগবে 50 জন, যে একজন জেনারেল ম্যানেজার নিয়োগ দিতে হবে। সব কিছু মিলে আমার মনে করো 300 লোক নিয়োগ দেওয়া লাগতেছে ওই কারখানায়। তাহলে আমাদের পরিকল্পনা যে সংগঠন করার পর কি করতে হবে? কর্মী সংস্থান করতে হবে। কর্মী সংস্থান বলতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা মোতাবেক এবং সংগঠন যে কাঠামো তৈরি করেছে সাংগঠনিক কাঠামো অনুযায়ী, সংগঠন কাঠামো অনুযায়ী যেখানে যতজন কর্মী প্রয়োজন হবে সেই পরিমাণ কর্মী, যোগ্যতা সম্পন্ন কর্মীকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া। এটা সহজভাবে এতটুকু। আর আরও বিস্তারিতভাবে বললে আমরা বলবো কর্মী সংস্থান বলতে কর্মীদেরকে কি করা, প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ করা, অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মীদেরকে চাকরি করার জন্য ওরা যেন আগ্রহী হয়, তারা যেন দরখাস্ত দেয়, তারা প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা, তারপর ওখান থেকে যাচাই বাছাই করে কর্মী সংস্থান করা, কর্মীদেরকে নিয়োগ দেওয়া। শুধু নিয়োগ দিলে হয় না, তারা যাতে ভালোভাবে কাজ করতে পারে এই জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতে হয়। তারা যাতে উৎসাহের সহিত কাজ করে তাদেরকে প্রেরণা প্রদান করতে হয়। তাদেরকে ভালো কাজ করলে প্রেরণা দিতে গিয়ে তাদের পদোন্নতি দিতে হয়। খারাপ কাজ করলে অর্থাৎ ঠিকমতো কাজ না করলে, প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে না চললে শাস্তির বিধান করতে হয়। অনেক সময় পদাবনতিও দেওয়া হয়। একটা পর্যায়ে কর্মীরা কি হয়, বৃদ্ধ হয়ে যায়, অর্থাৎ তাদের পক্ষে আর কাজ করা, চাকরিরত অবস্থায় থাকা সম্ভবপর হয় না। একটা নির্দিষ্ট সময় পর তাদের কি করতে হয়, তারা অবসর জীবনযাপনে চলে যায়। চাকরির থেকে তারা কি হয়, অবসর গ্রহণ করে, তখন তাদের অবসর গ্রহণ করানো। তাই কর্মী সংস্থান বলতে আমরা শুধু বুঝি, প্রথমে কি বললাম, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ দেওয়াকে বোঝায়। আর ব্যাপক অর্থে আমরা বলতে পারি কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মীদের প্রশিক্ষণ প্রদান, প্রেরণা প্রদান, পদোন্নতি, পদোন্নতি, তাদের অবসর গ্রহণ পর্যন্ত কর্মীদের, একজন কর্মী প্রতিষ্ঠানে কর্মীদের যে আমরা বিজ্ঞপ্তি প্রদান করি যে আমার প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে 20 জন লাগবে, ম্যানেজার পদে 6 জন লোক লাগবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 10 জন, ম্যানেজার পদ সংখ্যা 6টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ সংখ্যা 10টি, সুপারভাইজার পদ সংখ্যা 20টি, শ্রমিক পদ সংখ্যা উৎপাদন হিসাবে শ্রমিক এতজন, বিক্রয়কর্মী এতজন। এইভাবে একটা বিজ্ঞপ্তি যখন প্রচার করে, বিভিন্ন সময়ে করে, শুরুতেও করবে, তখন এই যে বিজ্ঞপ্তি প্রদান থেকে শুরু করে একেবারে একজন কর্মীর অবসর গ্রহণ করা, এমনকি যে কর্মীটা চলে যাচ্ছে তার জায়গায় কোন কর্মীটা আবার ওই পদে আসবে, সমস্ত কর্মীদের সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকেই আমরা বলে থাকি কর্মী সংস্থান। তাহলে আমি যদি পরিকল্পনা করলাম, সংগঠন কাঠামো তৈরি করলাম, এই পদগুলো সৃষ্টি করলাম, এখানে যদি লোক নিয়োগ না দেই তাহলে আমার লক্ষ্য অর্জন হবে না। আমাকে অবশ্যই একজন ব্যবস্থাপককে কী করতে হবে, তার প্রতিষ্ঠানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন কর্মীকে নিয়োগ দিতেই হবে। এখন আসো নির্দেশনা হলো একটি চলমান প্রক্রিয়া। আমি তো পরে আসছি, নির্দেশনা কাকে বলে আগে সেটা বলি। নির্দেশনা হলো প্রতিষ্ঠানের ওই যে লক্ষ্য অর্জনের জন্য যে কাজগুলো আছে সেই কাজের নির্দেশ প্রদান করা, আদেশ প্রদান করা, নির্দেশ দেওয়া। আরও ব্যাপকভাবে বললে শুধু আদেশ নির্দেশ প্রদান করা কি বোঝায় না, নির্দেশনা কি
একজন শ্রমিককে যে আদেশ দেওয়া হলো যে তুমি এই কাজটি করো, তোমার কাজটি এটা, এই কাজগুলো তোমাকে করতে হবে, এটার নামই নির্দেশনা। শুধু তা নয়, নির্দেশনা আরও ব্যাপক করতে আমরা যদি বলি তাহলে বলা যাবে নির্দেশনা বলতে শ্রমিক কর্মচারীদের আদেশ প্রদান করা, পরামর্শ প্রদান করা, উৎসাহ প্রদান করা, হ্যাঁ, তাদেরকে তদারক করা, এই কাজগুলোকে আমরা নির্দেশনা বলি। এই নির্দেশনা কে দিয়ে থাকে? সবসময় মনে রাখবে, নির্দেশনা ঊর্ধ্বতন কর্মকর্তায় দিয়ে থাকে অধস্তনকে। কোনো অধস্তন কর্মী ঊর্ধ্বতন কর্মীকে নির্দেশনা দেয় না। নির্দেশনা ঊর্ধ্বতনের কাজ। একজন উৎপাদন ব্যবস্থাপক, সে তার অধীনে ব্যবস্থাপক যারা আছে তাদেরকে নির্দেশ প্রদান করবে। সহকারী উৎপাদন ব্যবস্থাপকরা সুপারভাইজারদেরকে নির্দেশ প্রদান। একজন সুপারভাইজার কখনো সহকারী উৎপাদন ব্যবস্থাপককে বা সহকারী ব্যবস্থাপক একজন ব্যবস্থাপককে নির্দেশ দিতে পারবে না। নির্দেশনা হলো ঊর্ধ্বতনদের কাজ। উপরের স্তরে যারা, তারা নিচের স্তরে নির্দেশ দেবে। এই জন্য এখানে দেখো, এখানে আমরা সংগঠন কাঠামো, এখানে নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা উপর থেকে নিচের দিকে আসতেছে সংগঠন কাঠামোটা। কেমন? নির্দেশনা উপরের স্তরের কাজ। এটা একটা অবিরাম প্রক্রিয়া। অবিরাম প্রক্রিয়া মানে কি? একজন ব্যবস্থাপক, এই ব্যবস্থাপক তার সহকারী ব্যবস্থাপককে উৎপাদন সংক্রান্ত কাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছে, করার পর আর কোনো নির্দেশ তিনি প্রদান করলেন না। কি হবে? ওই সহকারী ব্যবস্থাপক তার নির্দেশনা যা পেয়েছে সেই অনুযায়ী কাজ করার পর পরবর্তী নির্দেশ না পেলে সে আর কোনো কাজ করবে না, সে অপেক্ষা করবে, কাজ বন্ধ থাকবে। তাহলে আমরা বলছি নির্দেশনা একটি চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া মানে একটি নির্দেশনা বাস্তবায়নের পর পরবর্তী কাজের জন্য পরবর্তী নির্দেশনা প্রদান করতে হবে। একটা নির্দেশনার পর পরবর্তী নির্দেশনা, পরবর্তী নির্দেশনা, পরবর্তী নির্দেশনা, এটা প্রদান করতে হবে। তাহলে নির্দেশনা কি? একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া। নির্দেশনা ঊর্ধ্বতন থেকে অধস্তন থেকে দিকে ধাবিত হয়। অধস্তনরা কখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করতে পারে না। এখন দেখো, নির্দেশনা না দিলে কিন্তু কাজ হবে না। এরপরে আসো প্রেষণা। প্রেষণা কাকে বলা হয়? প্রেষণা হলো এমন একটি প্রক্রিয়া যার ফলে কর্মীরা স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী হয়, উৎসাহিত হয়, স্বেচ্ছায়, জোর করে নয়, চাপ প্রয়োগ করে নয়। প্রেষণা হলো এমন একটি প্রক্রিয়া যার ফলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে উৎসাহী হয়। তাহলে আমার প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জন করার জন্য আমি কি করব? একজন ব্যবস্থাপক কি করে থাকেন? তিনি করে থাকেন কর্মীদেরকে উৎসাহিত করেন যাতে তারা স্বেচ্ছায় কাজ করে। কাজ জোর করে তাদেরকে প্রতিদিন জোর করে কিছুক্ষণ কাজ করানো যাবে, কিন্তু নিয়মিত জোর করে কাজ করানো যাবে না, সেটা ভালো পদ্ধতিও নয়। এটা একটা অন্তর্গত, ভিতরগত, ইনার মানুষের মনের বিষয় প্রেষণা। অর্থাৎ প্রেষণার ফলে, প্রেষণা হলো এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়া অনুসরণ করলে কর্মীদের মনের ভিতর আলোড়ন সৃষ্টি হয়, তাদের মনের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, মনের মধ্যে পরিবর্তন সৃষ্টি হয়। সেই পরিবর্তনটা হবে ইতিবাচক, ভালো কাজ করার জন্য, উৎসাহিত হওয়ার জন্য। পরিবর্তনটা এমনও হতে পারে আমি কাজ করবই না, এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, সে কাজের থেকে আরও দূরে সরে গেল। সেটা কিন্তু প্রেষণা হলো না, সেটা প্রেষণার বিপরীত হয়ে যাবে। তাহলে প্রেষণা কি? প্রেষণা বলতে আমরা বুঝি কর্মীদের উৎসাহিত করার প্রক্রিয়া। এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উৎসাহিত করা হয়, প্রণোদিত করা হয়, প্ররোচিত করা হয়। প্রেষণার ফলে কর্মীরা স্বেচ্ছায় কাজে আগ্রহী হয়। তাহলে প্রেষণা প্রদানের জন্য কতগুলো পদ্ধতি রয়েছে। যেমন কর্মীদেরকে যদি আমরা ভালো বেতন দিই, ন্যায্য মজুরি প্রদান করি, তাহলে তারা স্বেচ্ছায় কাজ করবে। তাদেরকে যদি আমরা ভালো কাজের প্রশংসা করি, বাহবা দিই, তাহলে সে উৎসাহিত হবে। সে যে যেখানে কাজ করে সেখানে যদি একটা উত্তম সুন্দর কার্য পরিবেশ প্রদান করি, তাহলে সে উৎসাহিত হবে। তাকে যদি বাসস্থান সুবিধা দেওয়া হয়, কোয়ার্টার যেটাকে বলা হয়, তাকে যদি পরিবহন সুবিধা দেওয়া হয়, অফিসে আসার জন্য গাড়ি দেওয়া হয়, হ্যাঁ, তার বাচ্চাদের পড়াশোনার জন্য যদি ওই কারখানায়, প্রতিষ্ঠানে, ওখানে যদি একটা স্কুল তৈরি করা হয়, তাহলে শ্রমিক কর্মীদের বাচ্চারা ওখানে পড়তে পারবে। এমনকি একজন ডাক্তার যদি থাকে, একটা ছোট ডিসপেন্সারি যদি থাকে, হাসপাতাল যদি থাকে, তাহলে শ্রমিকরা অসুস্থ হলে বিনা পয়সায় তার কারখানায়
ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করতে পারবে। এগুলো হলো পদ্ধতি। কোন কোন পদ্ধতি আমরা পেশনা প্রদান, পেশনার উপাদান, এগুলোকে আমরা বলি পেশনার উপাদান। বিভিন্ন উপায়ে বিভিন্ন উপাদান প্রয়োগের মাধ্যমে আমরা কর্মীদেরকে উৎসাহিত করতে পারি। এখানে আমি যে কথাগুলো বলেছি এর ভিতর বলেছি কি, তাদেরকে যদি বেতন প্রদান করি তাহলে সে উৎসাহিত হবে। তাদেরকে যদি কাজের ভালো পরিবেশ তৈরি করে দিতে পারি অথবা ভালো কাজের প্রশংসা করি। এখানে একটি জিনিস খেয়াল করো, বেতন যদি দিই, বোনাস যদি দিই, তাহলে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। আর তাকে যদি আমি বাহবা প্রদান করি, পিঠে হাত বুলিয়ে পিঠ চাপড়িয়ে তাকে ধন্যবাদ জানাই, তুমি ভালো কাজ করেছো, তাকে ভালো কাজে, এখানে কিন্তু তার বেতন আর্থিকভাবে লাভবান হচ্ছে না, কিন্তু মানসিকভাবে তো সে উৎসাহিত হচ্ছে। এই জন্য প্রেষণার যে উপাদানগুলো এগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, আর্থিক হয়ে থাকে, অনার্থিক উপাদানও হয়ে থাকে। যেমন বেতন, বোনাস, তোমার বাসস্থান সুবিধা, এগুলো আর্থিক প্রেষণার উদাহরণ। আর তোমার পুরস্কার প্রদান করা, তোমার কি বলে সেটাকে, তাকে বাহবা প্রদান করা, ভালো কাজের পরিবেশ তৈরি করা, এগুলো হলো কি অনার্থিক প্রেষণার উপাদান। তাহলে প্রেষণা কি? প্রেষণা এমন একটি প্রক্রিয়া যার ফলে কর্মীরা স্বেচ্ছায় কাজ করতে উৎসাহিত হবে। একটি প্রতিষ্ঠানের যে সকল শ্রমিক কর্মচারী রয়েছে তারা যদি প্রেষিত হয়, প্রেষিত মানে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে আগ্রহী, কর্মীরা সকলে খুব উৎসাহী, তারা কাজ করতে কোনো দ্বিধা করে না, কোনো মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখে না, তারা স্বেচ্ছায় কাজ করে, প্রতিষ্ঠানের প্রতি তারা খুবই মমত্ববোধ রয়েছে, প্রতিষ্ঠানকে তারা ভালোবাসে। এই যে যদি অবস্থা হয়, এই একদল কর্মীকে আমরা বলবো প্রেষিত কর্মী। তাহলে একদল প্রেষিত কর্মী যদি প্রতিষ্ঠানে থাকে, সেই প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন সহজেই করতে পারবে। আর ওই কর্মী বাহিনী যদি প্রেষিত না হয়, তাদের যদি প্রেষণা না থাকে, উৎসাহ না থাকে, তাদের দ্বারা আমরা কাঙ্ক্ষিত কাজ আদায় করতে পারবো না, আমরা পিছিয়ে পড়ব। তারপরে সে সমন্বয় জিনিসটা কি? সমন্বয় আমরা বলতে পারি কি, এটা ফুলের মালা যেমন আছে, সুই এবং সুতা নিয়ে অনেকগুলো ফুলকে একত্রিত করে গেঁথে নেওয়া, একত্রিত করে ফুলগুলো যখন একটার সাথে একটা জোড়া লাগানো হয় সুতার মাধ্যমে, তখন একটা মালা তৈরি হয়। প্রতিষ্ঠানের সমন্বয় বলতে আমরা বুঝি কি, মালা গেঁথে নেওয়া, জোড়া লাগানো, প্রত্যেকটা কাজের সাথে, প্রত্যেকটা বিভাগের সাথে সমন্বয়ের সাথে একই সূত্রে গ্রথিত করা। সমন্বয় বলতে আমরা বুঝি প্রতিষ্ঠানে যে যে বিভাগ আছে, উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, শ্রমিক কর্মী বিভাগ, অর্থ বিভাগ, প্রত্যেকটা বিভাগ একটি বিভাগের সাথে একটি বিভাগের যোগসূত্র স্থাপন করা, একই সূত্রে গঠিত করা। প্রত্যেকটা বিভাগ এবং উপবিভাগ, প্রত্যেকটা স্তরের কর্মী, তাদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করা, যোগসূত্র স্থাপন করা, একই সূত্রে গঠিত করা, মালা গেঁথে নেওয়া, এটার নাম হলো সমন্বয়। কেন? সমন্বয় না হলে সমস্যা কী? সমন্বয় না হলে অনেক সমস্যা হবে। সমস্যাগুলো কি? যেমন উৎপাদন বিভাগ তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তারা কি করবে, পুরো বছরে 1,00,000 ইউনিট বা 1,00,000 একক তারা পণ্য উৎপাদন করবে। সহজভাবে মনে করি আমার উপরে একটা ফ্যান আছে, এখানে একটা ফ্যান উৎপাদন কারখানা, তারা হিসাব করলো, তারা একটা টার্গেট নির্ধারণ করলো 2021 সালের মধ্যে তারা 1,00,000টি ফ্যান তৈরি করবে। এখন উৎপাদন বিভাগ 1,00,000 ফ্যান তৈরি করতে চাইলে এই 1,00,000 ফ্যানের কাঁচামাল তো সংগ্রহ করতে হবে। এই কাঁচামাল কারা সংগ্রহ করে দিবে? ক্রয় বিভাগ। ক্রয় বিভাগ কোথা থেকে? বাজার থেকে, যেখানে ফ্যান উৎপাদনের কাঁচামালগুলো পাওয়া যায়, তাঁত, স্টিলের, লোহা, অন্যান্য উপকরণ যেগুলো যেখানে পাওয়া যায়, ওখান থেকে কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন বিভাগ কারখানায় পৌঁছাবে। আর ক্রয় বিভাগ যে কাঁচামাল সংগ্রহ করবে, এটার জন্য তো অর্থ লাগবে। অর্থ সরবরাহ করবে কে? অর্থ সরবরাহ করে অর্থ বিভাগ। আর বিক্রয় বিভাগের কাজ কি? এই 1,00,000 ফ্যান উৎপাদন করলেই কি হবে? এটা ওই বছরে আবার কি করতে হবে? বাজারে ভোক্তাদের কাছে পৌঁছে বিক্রয়ের জন্য প্রয়োজনীয় বিজ্ঞাপন দিয়ে, যেভাবে হোক তারা যেই সকল কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করে বিক্রয় কর্মীর মাধ্যমে, ডিলারদের মাধ্যমে, বিভিন্ন তার সেল সেন্টারের মাধ্যমে কি করবে? তারা এই ফ্যানগুলো বিক্রি করবে। এখন উৎপাদন বিভাগ 1,00,000 ইউনিট ফ্যান উৎপাদন করবে, এটার জন্য পরিকল্পনা করলো, আর বিক্রয় বিভাগ জানেই না কত উৎপাদন করবে, ক্রয় বিভাগ জানেই না কী পরিমাণ করবে, তাহলে তো সমন্বয় হলো। এই জন্য বলা হচ্ছে কি, একটি বিভাগের সাথে আরেকটি বিভাগের কী করতে হবে? সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় কি? সমন্বয় হলো প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিভাগ এবং উপবিভাগের মধ্যে তাদের কি পারস্পরিক যোগসূত্র স্থাপন করার নাম হলো সমন্বয়। সমন্বয় না হলে প্রতিষ্ঠান
ব্যবস্থাপনা লক্ষ্য অর্জন করতে হবে। সর্বশেষ কাজ হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ কি? এই যে আমরা যে পরিকল্পনা করেছি, গৃহীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা, পরিকল্পনা অনুযায়ী শ্রমিক কর্মচারীদের কী দিয়েছে, কাজ করতে নির্দেশ দিয়েছে। তাহলে গৃহীত পরিকল্পনা এবং জারিকৃত নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখা। আমরা এটা কারা করবে? নিয়ন্ত্রণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী করতেছে? লেবারের কাজটা দেখবে সুপারভাইজার, সুপারভাইজার এবং লেবারদের কাজগুলো দেখবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সকল কাজগুলো ওই উৎপাদন বিভাগের ম্যানেজার তদারক করবে, আবার উৎপাদন বিভাগকে তদারক করবে জেনারেল ম্যানেজারেরা। তাহলে কাজ ঠিকমতো হচ্ছে কিনা দেখা। নিয়ন্ত্রণ বলতে গৃহীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা যে প্রতিষ্ঠানের কাজ ঠিকমতো হচ্ছে কিনা দেখা। দেখলেই কিন্তু শেষ হলো না, দেখার পরে দেখলো যে ঠিকমতো হচ্ছে না, তাহলে বিচ্যুতির কি হয়েছে সেটা নির্ধারণ করা। অর্থাৎ আমার ওই যে 1 লক্ষ ইউনিট ফ্যান উৎপাদন করার কথা ছিল, 1 লক্ষ ইউনিট যদি 1 বছরে হয়তো 1 মাসে মনে করে 1000 ইউনিট, 1000 ইউনিট বা 800 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য 1 মাস পর দেখলো যে 800 ইউনিট উৎপাদন হয় নাই। তাহলে বিচ্যুতি হয়েছে কিনা দেখা। যদি দেখা যায় যে হ্যাঁ 800 ইউনিট হয়ে গেছে, তাহলে ওকে, মানসম্মত হয়েছে না, এবং নির্ধারিত মান, যেই মান নির্ধারণ করছে সেই অনুযায়ী হচ্ছে কিনা দেখবে। শুধু সংখ্যাই না, মানও খেয়াল রাখতে হবে। তাহলে সেই মান অনুযায়ী যদি হয়ে যায় ওকে, না হলে কত পরিমাণ উৎপাদন কম হয়েছে এবং বিচ্যুতির কারণ উদ্ঘাটন, কেন এই বিচ্যুতি ঘটেছে। 800 ইউনিট হওয়ার কথা ফ্যান উৎপাদন, এখানে 600 ইউনিট কেন হয়েছে? বিভিন্ন কারণে হতে পারে। বিদ্যুৎ বিভ্রাট ছিল, অথবা কাঁচামালের অভাব ছিল, অথবা শ্রমিক কর্মচারীদের দক্ষ নয়। এবং সেই কারণ উদ্ঘাটনের পর সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া। সংশোধন কি? ওই যে বললাম, কারণ পাওয়া গেছে কি কি, শ্রমিক কর্মচারীরা দক্ষ নয় বলে উৎপাদন করতে হবে, তাহলে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতে হবে। দেখা গেল একটা কারণ পাওয়া গেল বিদ্যুৎ বিভ্রাট, নিয়মিত বিদ্যুৎ থাকে না, সেক্ষেত্রে জেনারেটর স্থাপন করতে হবে। অথবা কাঁচামালের সরবরাহ ঠিকমতো ছিল না, তাহলে ক্রয় বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তুমি যথাযথ সময়ে যথাযথ কাঁচামাল সরবরাহ করতে হবে, তাহলে কিন্তু আর এই সমস্যা থাকবে না। তাহলে নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝি গৃহীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা এবং নির্দিষ্ট মান অনুযায়ী কাজ হচ্ছে কিনা দেখা। যদি না হয় তাহলে বিচ্যুতি কি ঘটেছে সেটা উদ্ঘাটন করা, বিচ্যুতির পরিমাণ নির্ণয় করা এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এটার নামে হলো কি? নিয়ন্ত্রণ। এটা ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। নিয়ন্ত্রণ একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ অবিরাম প্রক্রিয়া। আমি একবার নিয়ন্ত্রণ করলো প্রতিষ্ঠান, একবার দেখলো, তদারকি করলো কাজটা ঠিকমতো হয়েছে কিনা, তারপরে চুপ করে বসে থাকলো তা না, এটা বারবার দেখতে হবে। যতক্ষণ সময় পর্যন্ত কাজ চলবে তত সময় পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিয়ন্ত্রণ কাজটি করতে হবে। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম, ব্যবস্থাপনার যে কাজ, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই কাজগুলা ধারাবাহিকভাবে সম্পাদিত হয়, একটার পর একটা সম্পাদিত হয়। আমি যদি আগে কর্মসংস্থান করি তারপরে পরিকল্পনা করি তাহলে হবে না। কর্মসংস্থান হয় কর্মী বেশি হয়ে যাবে অথবা কম হয়ে যাবে। আমি যদি আগে নির্দেশনা দিই হবে না। নির্দেশনা কি আকাশ বাতাসকে দেওয়া যাবে? নির্দেশনা প্রদান করতে হবে কাকে? শ্রমিক কর্মচারীদেরকে। এই জন্য বলা হচ্ছে আগে কর্মসংস্থান, শ্রমিক কর্মচারী নিয়োগ দিতে হবে, তারপরে তাদেরকে নির্দেশ প্রদান করতে হবে। নির্দেশ প্রদানের আগে প্রেরণা দিয়ে লাভ নাই। আমি যখন একজন ব্যবস্থাপক যখন একজন শ্রমিক কর্মচারীকে নির্দেশ দিই তুমি এই কাজটি করো, তারপর তাকে উৎসাহিতও করবে, তখন সে কাজ করবে। আগেই উৎসাহিত করলো, কাজ কি সে জানে না, ওই উৎসাহ দিয়ে তো কাজ হবে না। এই যে দেখো এখানে একটা বিষয় আমি আবারও বলছি, মনে রাখবে তোমরা, ব্যবস্থাপনার এই কাজগুলো হলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয়, একটার পর একটা। প্রথম কাজ পরিকল্পনা, তারপরে কাজ সংগঠন, তারপরে কর্মসংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় এবং সর্বশেষ কাজ কি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি কোনো কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত আবার নতুনভাবে পরিকল্পনা করতে হয়। এই জন্য কাজগুলো চক্র আকারে আবর্তিত হয়, সেটাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। আজকে কিন্তু আমি ব্যবস্থাপনা চক্র কি, ব্যবস্থাপনা প্রক্রিয়া কি সেটা আলোচনা করছি না, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু আজকে এই কথাটাই বলতে চাচ্ছি, তোমাদেরকে মনে রাখতে হবে এই কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয়, একটার পর একটা সম্পাদিত হয়। তোমরা পরীক্ষার খাতায় যখন লিখবে তখন এই কাজগুলো ধারাবাহিকভাবে লিখবে, একটার পর একটা। আগে নির্দেশনা, তারপরে সমন্বয়, তারপরে পরিকল্পনা, তারপরে নিয়ন্ত্রণ, এরপরে সংগঠন। এভাবে উল্টাপাল্টা লিখলে কিন্তু সঠিকভাবে হবে না, যথাযথ উত্তর হবে না, সেক্ষেত্রে তোমার নাম্বার কমে যাবে। তোমাকে লিখতে হবে কি, এটা ধারাবাহিক ব্যবস্থাপনার প্রত্যেকটা কাজ একটার সাথে একটা সম্পর্কিত, একটার পর একটা কাজ সম্পাদিত হয়। এই জন্য এটাকে আমরা ব্যবস্থাপনা প্রক্রিয়াও বলে থাকি। এই কাজগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পরিকল্পনা, এবং সর্বপ্রথম কাজ পরিকল্পনা, সর্বশেষ কাজ নিয়ন্ত্রণ। বাকি কাজগুলো প্রত্যেকটা কাজ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ কাজ। খুব ভালো করে মনোযোগ দিয়ে এই পড়াগুলো শিখবে।
তুমি ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হিসেবে তোমার একেবারে উচ্চ ডিগ্রি নেওয়া পর্যন্ত, মাস্টার ডিগ্রি নেওয়া পর্যন্ত এই সকল জিনিস তোমার কাজে লাগবে। পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। আবার পাস করার পর তুমি চাকরি করতে যাও, সেই ক্ষেত্রে তুমি যদি একজন ব্যবস্থাপক হও, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনারেল ম্যানেজার হও, হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টরের পরিচালক হও, চেয়ারম্যান হয়ে থাকো, তাও তোমার এইগুলা জানা থাকা লাগবে চাকরি করলে। আর নিজে যদি ব্যবসা করে উদ্যোক্তা হও, সেক্ষেত্রে তোমার কারখানা, তোমার কারবার প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য পরিকল্পনা কী, সংগঠন কী, কী কী লাগে একজন অ্যাজ এ ম্যানেজার হিসেবে। তুমি মালিক, তুমি একটা প্রতিষ্ঠানের মালিক, তুমি উদ্যোক্তা। মনে করো তুমি উদ্যোক্তা মানে তুমিও একজন ম্যানেজার। তুমি তোমার কারখানার পরিকল্পনা থেকে শুরু করে তোমার কী কী হবে, অন্যরা যদিও করে, তোমাকে এগুলো জানা থাকা লাগবে। তুমি কী করতে চাচ্ছ, কোন ধরনের ব্যবসা করতে চাচ্ছ, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সবাইকে তুমি কীভাবে নিয়ন্ত্রণ করবে, তুমি তোমার কর্মীদেরকে কীভাবে উৎসাহিত করবে। অর্থাৎ এই কাজগুলা একজন ব্যক্তি জীবনের, সে মুদি দোকানদারও যদি হয়, ছোটোখাটো ব্যবসা যদি করে, তাও এগুলা লাগে। একজন মুদি দোকানদার সে বুঝে না যে সে পরিকল্পনা করতেছে, সে লেখাপড়া শিখে নেয় বলে সে যে কর্মীকে নির্দেশ, এটার নাম নির্দেশনা। সে যে উৎসাহিত করতেছে, তার কর্মীটাকে হাত বুলিয়ে দিল, বাহবা দিল, এটার নাম যে প্রেষণা, সেটা জানে না। কিন্তু এই যে ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট হিসেবে, শিক্ষার্থী হিসেবে আমরা সকলেই জানি, ওই যে বাহবা দিল, এটার নামই প্রেষণা। কেমন? আজকে আমার ক্লাসটা এখানে আমি শেষ করতে চাচ্ছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ তোমরা আমার সাথে সংযুক্ত থাকার জন্য। আশা করি তোমরা ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।